সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ করা হয় দলটির। 2 বছর না গড়াতেই আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার জানান দিচ্ছে দলটি। 11 দলীয় জোট জামায়াত এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়িয়ে দেশে ফেরার ফায়দা লুটতে চায় তারা। কারো কারো সন্দেহ, পতিত এই দলটি পুনর্বাসনের জন্য একটি বিদেশি শক্তির গোপন তৎপরতা রয়েছে, যে কারণে রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন তৃণমূল পর্যায়ে বিভিন্ন ঝটিকা মিছিলের উপস্থিতি শুধু সাংগঠনিক বার্তা নয়, বরং রাজনীতিতে ফের জায়গা করে নেয়ার কৌশলগত প্রচেষ্টা। তবে এই ইস্যুতে দলটির প্রচেষ্টা বা কৌশল যাই হোক না কেন অনেকটা স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাফ জানিয়ে দিয়েছেন খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। বলেছেন দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তার মতে অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে। এ বিষয়ে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কি, এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকে রাজখাউনে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, যে আওয়ামী লীগকে আসলে ক্ষমতাচ্যুত করা হলো, ঠিক 2 বছর গড়াতে না গড়াতেই আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার জানান দিতে যাচ্ছে দলটি। আমরা সেই রাজনৈতিক দলটির আসলে যিনি দীর্ঘদিন আসলে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি ভারতে বসে নানান সময় আমরা দেখেছি দেশে ফিরে আসার বক্তব্য রেখেছেন এবং তিনি এটিও বলেছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না, এবছর নাগাদ তিনি দেশে ফিরবেন বলে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন টাইমস অফ ইন্ডিয়াকে। একটু জানতে চাই যে এখনকার বাস্তবতায় সত্যিকার অর্থে এ বছরের মধ্যেই কি আওয়ামী লীগের আবার ফিরে আসার সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক যারা আছেন এবং ডিবিসি নিউজের দর্শক শ্রোতাকে। আমি এটা মনে করি না, কারণ উনি যেদিন বিদেশে চলে গিয়েছেন তারপর থেকেই নানাভাবে আমরা দেখছি যে ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এতে করে দেশে আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মী যারা আছেন তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ধরনের কথা এবং উস্কানি উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও দিয়েছেন এবং 15 বছর ধরে যদি দেখেন 3টা নির্বাচন যেভাবে করেছেন এবং নানাভাবে বিরোধী দলগুলোর উপরে যেভাবে নিপীড়ন করেছেন, এই ধরনের কথাবার্তায় বক্তব্যই তিনি সচরাচর দিয়েছেন এবং এটা তার একটা স্বভাবসুলভ বিষয়। এখন এই যে একটা অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আমরা ভেবেছিলাম দেশটা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে, কিন্তু আমরা সবসময় দেখেছি যে উস্কানিমূলক বক্তব্য এবং আমরা কখনোই একটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার যে সুযোগ ছিল সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। এর একটি মাত্র কারণ রাজনৈতিক বিভাজন। আপনি দেখেন মুক্তিযুদ্ধের পরেও এটা হয়েছে, এরপরে 90-এর গণ অভ্যুত্থানেও যে আকাঙ্ক্ষা ছিল 3 জোটের রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর কারণেই আপনি খেয়াল করে দেখেন যে একটা আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো, সেটাও শেখ হাসিনা বিলোপ করে দিল। এবং এই যে ক্ষমতায় থাকা এবং এই যে রাজনৈতিক বিভক্তি বা বিভাজন, এটা আমাদের এমনভাবে আঁকড়ে ধরলো যে গণতন্ত্র নাই এবং যখন যে ক্ষমতায় গিয়েছে ক্ষমতাকে কক্ষিগত ধরে রাখার জন্যে আমরা দেখেছি বিরোধী দল এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এবং এ কারণেই আমাদের এই যে 24-এ একটি ছাত্রদের একটি আন্দোলনকে কেন্দ্র করে রাজপথে আমরা যারা 15 বছর সক্রিয় ছিলাম, সকল বিরোধী দল একসাথে আমরা সেই ন্যায্য দাবিকে সমর্থন করে আন্দোলনে আসলাম। সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। আপনি আসলে যে বিভাজনের কথা বলছেন, আবার এটিও জানান দিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন সময় নেতাকর্মীরা তারা বলতে চাইছে যে তারা 11 দলীয় জোট অর্থাৎ জামায়াত, এনসিপি এবং বিএনপির মধ্যে এক ধরনের দূরত্ব বাড়িয়ে একটা ফায়দা লোটার চেষ্টা করছে এবং সেই দূরত্বটাকে আসলে কেন্দ্র করে তারা দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। সেই দূরত্বটা কি তারা তৈরি করতে পারছে? আমার কাছে এটা মনে হয় না, কারণ আমরা যারা বিগত 15 বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, বিএনপিও করেছে, জামাত করেছে যুগপথভাবে, আপনি যদি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের এই যে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটা নানা কারণে বিভক্তি হয়েছে এবং ক্ষমতায় যাওয়ার আগে আপনি যেটা মানে যদি দেখেন যে আমরা কিন্তু এই ক্ষমতায় যাওয়ার আগে বা নির্বাচনের আগে, ক্ষমতা বলতে এই নির্বাচনের আগে এই বিভক্তিটা আরও প্রকটভাবে আপনি দেখবেন খেয়াল করলে হয়েছে।
আর একটা কথা যেটা বললেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে, আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আইন কিংবা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধকে আমরা সমর্থন করি না। আপনি যদি খেয়াল করে দেখেন, এই অভ্যর্থনের পরে জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল 15 বছরে, নিপীড়নের শিকার হয়েছিল। কিন্তু আমার জনাব সলিমউদ্দিন ভাই আছেন, তার উপস্থিতিতেই জামাতের আমির কিন্তু একটা কথা বলেছিলেন, যারা আমাদের উপরে নিপীড়ন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম, অর্থাৎ আমরা এখন আর প্রতিশোধের রাজনীতি করব না। আপনি যদি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এবং তার মা যেভাবে গত সরকারের সময় মানে আওয়ামী লীগ সরকারের সময় নিষ্পেষণের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন, কিন্তু তিনিও কিন্তু একটি কথা বলেছেন যে আমরা আর বিভাজন চাচ্ছি না, প্রতিশোধের রাজনীতি না। কিন্তু এই যে এখন এই যে প্রতিশোধের রাজনীতি না, জামাতের আমির এখন বিরোধী দলীয় নেতা, তিনিও বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, কিন্তু অন্য পক্ষ দেখছি যে বিভাজনের রাজনীতির মধ্যে চলে যাচ্ছে। এখন ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আপনি যদি দেখেন তাহলে 25 থেকে 30-35% তাদের নেতাকর্মী ভোট বা সমর্থক আছে। আমি মনে করি যারা এই সময় অপরাধ করেছিল, সে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে মামলা করে আইনগতভাবে তাদেরকে বিচারের আওতায় আনা, রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে এবং এইভাবে যদি আপনি ঢালাওভাবে একটি দলকে নিষিদ্ধ করেন, তাহলে যে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলাটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গাটিতে হয়তো আওয়ামী লীগের একটা ফিরে আসার সুযোগ তৈরি হয়ে যেতে পারে। মোহাম্মদ সালিমউদ্দিন, আপনার কাছে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ খুব স্পষ্ট করে জানিয়েছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে এবং দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই স্পষ্ট বার্তার পরে আমরা বিভিন্ন সময় দেখেছি জামায়াত ইসলামীর যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তারা অনেক সময় বিএনপিকেই আবার আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার চেষ্টা করছেন, এই ধরনের অভিযোগ করেছেন। আপনাদের নেতা হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন যে বর্তমান সরকার গণহত্যার বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতার দিকে ঠেলে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি ফিরিয়ে আনছে। এটি এখনো কেন আপনাদের মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সহ-আলোচক দুইজন এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা মনে করার যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে যে আসলে এই বিচার কার্যক্রম যেভাবে এগিয়ে যাচ্ছিল, বিএনপি কোনো কারণ ছাড়াই, যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই আদালতের চিফ প্রসিকিউটরকে বদলে দিয়েছে, যিনি অত্যন্ত দক্ষতা, দূরদর্শিতা, যোগ্যতার সহিত সমস্ত আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইতে সক্ষম হয়েছিলেন। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই যখন সরিয়ে দেওয়া হলো, তার প্রথম রেজাল্ট আমরা দেখলাম হাসানুল হক ইনুর মামলার রায়ে বর্তমান প্রসিকিউটর যারা আছেন, সরকারি যারা আইনজীবী আছেন, তারা যথেষ্ট পর্যাপ্ত তথ্য দিতে না পারার কারণে মাত্র 10, এত বড় একটা অপরাধী, মাস্টার মাইন্ড, শেখ হাসিনাকে মিসগাইডেড করার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড যদি থাকে তাহলে সে হলো হাসানুল হক ইনু, তার বিচারের রায় হলো 10 বছরের। এটা কি প্রমাণ করে না যে এখানে গভর্নমেন্ট আদালতের রায় নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ হয়? না, আদালতের রায় নিয়ে দেবো না। আদালত কি এমনি রায় দিয়ে দিবে যদি আপনি তথ্যপত্র না দিতে পারেন? আমরা মামলা প্রমাণ না করলে আদালত কি আপনার কথায় রায় দিয়ে দিবে নাকি? আদালত তো রায় দিবে মামলার তথ্যপত্র, আপনি আসামি পক্ষ যে অন্যায় করেছে তার পর্যাপ্ত আপনি যদি প্রমাণ উপস্থাপন না করতে পারেন, তাহলে এই ব্যর্থতা তো আদালতের না, এই ব্যর্থতা তো সরকারের, সরকারি প্রসিকিউটরদের। আমি তো সেটাই বলতেছি। মানে সরকারের ব্যাপারে যে বিভাজিত হয়ে যান এই বিচার নিয়ে, বিচার কার্যক্রমকে কেন্দ্র করে, সেই সুযোগটাও তো আওয়ামী লীগ নিতে পারে। এই বিভাজনে আওয়ামী লীগ আসতে পারবে না। এই বিভাজনটা এটা হলো, আমরা মনে করি সরকারকে সতর্ক করা দরকার, সরকারকে সচেষ্ট করা দরকার। সরকারের একটা বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এর মানে এটা বিভাজন না। বিভাজন এটাকে বোঝায় না। বিভাজন যদি হয় যে আমরা এই উভয় পক্ষ মিলে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যাই, এখন সরকার তো কোনো কারণে শ্লথ হইতেই পারে, সরকারের একটা পলিসি ভিন্ন হইতে পারে, সরকার তো সরকারই। তো সরকারের পলিসি মেনে নিয়ে আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে জাতির 12টা বেজে যাবে। সরকারকে তানবি করা, সতর্ক করা,
সজাগ করা এটা দায়িত্বশীল বিরোধী দলের কাজ। এই সুযোগে আওয়ামী লীগ এসে যাবে। বাংলাদেশে তো দুর্বল রাষ্ট্র এখন নাই। বাংলাদেশ খালি এখন আর বিএনপি আর জামাতের উপরে নির্ভর করে না। একটা শিশু থেকে মোটামুটি মা বাবা ডাকতে পারে এরকম শিশু থেকে একজন বৃদ্ধ পর্যন্ত অন্তত আওয়ামী ফেসিবাদের ব্যাপারে যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যাকারী দল, এই দলের ব্যাপারে বাংলাদেশের মানুষ একাট্টা। এটা সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্য দিয়েও ফুটে উঠেছে। সেটাই আমি প্রশ্ন করেছিলাম, মানে তিনি এটার তো কারণে খুব স্পষ্ট করে কোনো জানিয়েছেন যে টেনশনের বিচারটা কারণ নাই যে হবে এবং আমাদের সেটা এই আইনেও আছে। আমাদের দুই দলের বা আমাদের কয়েক দলের সামান্য বিভাজনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ চলে আসবে। এটা যখন হবে তখন এই দলগুলো তখন এই দেখবেন প্রশ্নটা আপনাকে আমি জনগণকে শুরুতেই নিয়ে করলাম। আবার জি, ঐক্যবদ্ধ হয়ে মানে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন খুব সুস্পষ্ট করে জানিয়েছেন যে আইনও করা হয়েছে এবং আইন অনুযায়ী আসলে আওয়ামী লীগের বিচার হবে, একটু অপেক্ষা করুন, সেই সময়ও আপনাদের কিন্তু এই কেন মনে বিচারটা হচ্ছে এই একটু বিচার লেট করছে হয়ে না? যাচ্ছে। আমরা মনে করি এই বিচার আরও আগে, ইভেন এর জন্য আমরা ইউনূস সরকারকেও কিছুটা দায় দিতে চাই, কারণ তারা এই বিচারের গতি আরও বাড়ানো দরকার ছিল। আর এই সরকার 4 মাস হয়ে গেল, তাদের টপ প্রায়োরিটি থাকা দরকার ছিল যে এই অপরাধীদের বিচার করা, কিন্তু সেটা এখানে তারা করছে। গড়িমসি করছে। এটা তাদের কৌশল কিনা, অথবা তারা এখানে কোনো কাউকে কোনো খুশি করতে চাচ্ছে কিনা, অথবা নতুন সরকার হওয়ার কারণে আমরা বোঝার এই চেষ্টা প্রশ্নটা করতেছি। একটু করি। শামসুজ্জামান আমরা দুদু, বোঝার চেষ্টা করতেছি আসবো নতুন আপনার কাছে। সরকার এখানে কি কোনো আপুসের দিকে যাচ্ছে, জি, আসবো আপনার কাছে। তারা শামসুজ্জামান ফেসিবাদের দুদু, কাছে এই মাথা নত গণহত্যার করছে, বিচার প্রক্রিয়াটাকে না তাদের দীর্ঘসূত্রতার দায়িত্ব দিকে ঠেলে ঠিকমতো দিয়ে পালন এই করছে। নতুন আমরা সরকার সেই আসলে জায়গায় কোনো উদ্বিগ্ন, আপোষের আমরা দিকে যাচ্ছেন সরকারকে কিনা? সজাগ করতে চাই। আপনি আবার বলেন। এই নতুন সরকার বলার চেষ্টা করেছেন যেটি মোহাম্মদ সেলিমউদ্দিন বিএনপিকে, সেই সরকার আসলে এই গণহত্যার বিচার প্রক্রিয়া কিংবা আওয়ামী লীগের এই বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দিয়ে কোনো ধরনের আপোষের দিকে যাচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘ 18-20 বছর ধরে ফ্যাসিবাদী কবলিত ছিল। ভয়ঙ্করভাবে মানুষের উপর নির্যাতন হয়েছে, গুম হয়েছে এবং বিরোধী পক্ষকে এক ধরনের নিশ্চিহ্ন করার একটা প্রবণতা আমরা এই গত 18 বছরে দেখেছি। স্বাভাবিক কারণে মানুষ এতটাই ক্ষুব্ধ হয়েছে যে আপনার 24শে গণঅভ্যুত্থানে বানের জলের মতো, জলোচ্ছ্বাসের মতো তারা সব কিছু মানে ভাসিয়ে নিয়ে গেছে। এই ধরনের ঘটনা সচরাচর কোনো জাতির ইতিহাসে খুব বিরল। তো যেমন 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, ঠিক তেমনি এবার ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে টোটাল জাতি ঐক্যবদ্ধভাবে আপনার তাদের বিদায় করে দিয়েছে। তো এই বিদায়ের প্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি অর্জন করে। বিরোধী দল হিসাবে জামাতও মানে অনেক বেশি, অন্যান্য সময়ের থেকে অনেক বেশি সিট তারা পেয়েছে। তো এই যে একটা নতুন পরিবর্তনের গণতান্ত্রিক পূর্ণ প্রতিষ্ঠা, যে একটা উদ্যোগ, একটা অবস্থা তৈরি হয়েছে, এই জায়গাটার মধ্যে আপনাকে প্রথমে চোখ ফেরাতে হবে। যেমন কোর্টের বাস্তবতা যদি আপনি মেনে নেন এবং সেটা যদি স্বচ্ছ থাকে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ আছে। কোর্ট যদি আপনার কোনো কারণে অস্বচ্ছ হয় এবং নির্দেশিত হয়, তাহলে কিন্তু গণতন্ত্র বিপন্ন হতে পারে। এই অভিযোগটাও কিন্তু জামায়াত নেতা করলেন যে আপনারা ক্ষমতায় এসে চিফ প্রসিকিউটরকে পরিবর্তন করলেন। প্রসিকিউটর যেটা পরিবর্তন হয়েছে, এটা বিএনপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত না। এটা কি বিএনপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত যেটা পরিবর্তন হয়েছে? প্রসিকিউটর বিএনপি তাকে নিয়োগ করে তারপর আবার বাদ দিছে, এমন কোনো তথ্য কি আপনার জানা আছে? অন্যের ছেলেকে আমাকে কাঁধে নিয়ে বাপ সাজার তো কোনো দরকার নেই। দেশে ভালো ভালো প্রসিকিউটর আছে এবং বিএনপির ভিতরে হাজার হাজার আইনজীবী আছে, শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশে। তো আমি যদি একটা ভালো প্রসিকিউটর নিয়ে এসে নিয়োগ করি, তো অন্যায় তো আমি দেখি না। তাহলে ওই প্রসিকিউটরের উপরে যারা আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, এটা তাদের লোক। এটা নিশ্চিন্ত বলেন। আমারটা সরকার আমার ব্যবস্থাপনার উপরে
তাদের আস্থা বিশ্বাস নাই, তাহলে ওইটার প্রতি আস্থা আছে, তো ওটা তো আমি নিয়োগ করি নাই, তাহলে তাদের লোক, এটা ধরে নেওয়া যায়। তো সেই তো তাদের কষ্ট লাগতে পারে, বেদনা লাগতে পারে, অভিমান হতে পারে, সেই জন্য ওটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। সবথেকে বড় কথা বলি, তাড়াহুড়া করলে পরে এই বিচার নিয়ে আপনার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারেন। বিচার কখনো তাড়াহুড়ার কোনো প্রসঙ্গ না, আর সবেমাত্র 4 মাস হয়েছে। এই সময় যদি এখনই মনে করি যে এটা হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এখনই শেষ করতে হবে, আমি এটার সঙ্গে একমত না। আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়াতে আইনজীবীদের উপরে, কোর্ট কাছের উপরে আমার আস্থা রাখতে হবে, এবং একটি আস্থা একটা সময় পর্যন্ত অবশ্যই আমি রাখবো। আমাদের যে অভিযোগটি করলেন মোহাম্মদ সেলিমউদ্দিন, মানে এই যিনি, যদিও তিনি কোর্টের বিচারের রায়ের বাইরে গিয়ে বলেছেন যে হাসানুল হক ইনুকে যে সাজাটি দেওয়া হয়েছে আওয়ামী লীগের এই কৃতকর্মের মাস্টার মাইন্ড হিসেবে, তিনি হয়তো আরো বেশি সাজাপ্রাপ্ত হতে পারতেন। আমি এটা মানে তার হাসানুল হক ইনু যে ধরনের রাজনীতি, এটা যে কেউ একটু ভাবতে পারে, আমি এটা, কিন্তু কোর্টে আপিলের সুযোগ আছে। কোর্ট যখন রায় দিবে সেটার সঙ্গে ভিন্ন মত পোষণ করে অবশ্যই আপিলের ঘটনা আছে। সে তো ব্যক্তি হিসাবে, দল হিসাবে, মানুষ হিসাবে কেউ যদি এটা ভিন্ন মত পোষণ করে, এটা খুব অন্যায় কিছু না। উনি যে মানে হাসানুল হক ইনুর প্রশ্নে, তো সেটা আবার আপিল হবে। যদি আপিলে আবার ওটা যদি মনে করে যে আইনজীবীরা, তো কোর্ট কাছারি ব্যাপারটা, বিচারাধীন বিষয়টা আমি খুব বেশি মন্তব্য করতে চাই না, এই কারণে এই জায়গাটাই যেন আইনজীবী এবং আইন বিশেষজ্ঞরা, আইন আদালত যারা কাজ করছেন, তারা যেন স্বচ্ছ এবং নির্বিঘ্নে কাজ করতে পারে। সেখানে ভুল ত্রুটি হবে না এটা আমি মনে করি না, হতে পারে, কিন্তু সেটা সংশোধনেরও সুযোগ আছে। এই যেমন আপিল করে, এটা তো নিম্ন আদালতের একটা সাজা, আন্তর্জাতিক, আর এটা তো একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। সেই জন্য এখনই মন্তব্য আমি করছি না, এই জন্যে যে আরো কিছু জিনিস দেখায়, তবে এটা হয়তো পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে, এবং তবে মানে কিছু ক্রিমিনাল তো আছে আমাদের, তার নামে যেসব হত্যাকাণ্ডের প্রসঙ্গ আছে বা রাজনীতির প্রসঙ্গ, ভয়ঙ্কর। সেটা যদি আপনার ওই 10 মাস সাজার মধ্যে বা 5 মাস সাজার মধ্যে চলে যায়, 10 বছরের সাজার মধ্যে চলে যায়, এটা হবে দুঃখজনক। জি, কিন্তু যে বিভাজনের প্রসঙ্গে আসলে আমরা ছিলাম, এই রায়কে ঘিরে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিনা, জামায়াত ইসলামী বারবার অভিযোগ করছে যে বিএনপি আসলে ইচ্ছাকৃতভাবে এই রায়টাকে দেরি করছে এবং বিএনপি সংসদের ভেতর এবং বাইরে বিভ্রান্তি সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করছে, এরকম অভিযোগ আছে। কোর্ট না, এটা বুঝতে একটু ভুল হয়েছে, এটা বিএনপির কোর্ট না। এই ভুলটা আসলে জামায়াত কেন করছে, মানে আন্তর্জাতিক অপরাধ না, এটা ভুল হয়েছে এই কারণে আমি বলি, আর জাতি বিভক্ত না। আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ, জাতি, এই যে ফাঁসি হয়েছে, ফাঁসি হওয়ার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হয়েছে জাতি কোন জায়গায় আছে। সে তো বাকি যে জিনিস সামনে আসবে সেগুলো না হতাশ হওয়ার কিছু নাই আমার বিবেচনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব একটা মন্তব্য করেছেন। জি, মানে উনি আরো একটি কথা বলেছেন যে জামায়াত ডাবল স্ট্যান্ডার্ড কোনো কাজ করে না। জামায়াতকে নিয়ে মন্তব্য করার আগে সংশ্লিষ্ট সবাইকে পুরাতন স্টাইলে আওয়ামী ন্যারেটিভ আবার নতুনভাবে জারি করার দ্বারা কোনো উপকার হবে না। এই বক্তব্য আপনার, আমি একটু ফিরবো আপনার কাছে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ সেলিমউদ্দিন, জামায়াতকে আমরা এই অভিযোগও করতে দেখেছি যে বিএনপি ভাসুরের নাম নিতে লজ্জা পায়, অর্থাৎ আপনারা এটি বলেছেন যে বিএনপি ভাসুরের নাম নিতে লজ্জা পায়, সরাসরি আওয়ামী লীগকে ফেরাতে চান, এই কথা স্বীকার করলেই তো হয়। কখনো কি বিএনপি বলেছে তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়? না, দেখেন, রাজনীতিতে উদাহরণস্বরূপ কিছু কথাবার্তা আসে, সবগুলোকে আপনি একেবারে মানে আবার নতুন করে স্মরণ করে দিয়ে শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে কোনো বক্তব্য আসলে কথা, রাজনীতিবিদরা যখন কথা বলেন তাদের সামনে ওয়াইডার স্পেস থাকে। রাজনীতিবিদদের চাইতে যারা বক্তা, তাদের সামনে তো খোলা আকাশ, উন্মুক্ত সারা দুনিয়া তাদের সামনে থাকে, কিছু কথা আসে এইভাবে। এটা আপনি ওই যে সময় কথা বলা হয়েছে, ওই সময়, ওই প্রেক্ষাপট, ওই শ্রোতা, ওই দর্শক, আর পরবর্তীতে তাহলে কথা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না কথা। আপনি প্রতিটা রাজনীতি এমন এক জিনিসের নাম, প্রতিটা মুহূর্তে চেঞ্জ হয়। আমরা এখন এক ধরনের কথা বলতেছি, এখান থেকে বেরোয় রাস্তায় সাংবাদিক, রাজনীতি একটা বিজ্ঞানের নাম। এই বিজ্ঞান তো সবাই বুঝে না আপু,
এটা বিজ্ঞান। জনগণ তো রাজনীতি বোঝে। জনগণ বোঝে, জনগণ কিন্তু রাজনীতিবিদদের কথা ভালো করে বুঝে, কোন কথার কি অর্থ তারা খুব ভালো করে বুঝে। সেখানেই আমি জানতে চাই সেই যে জন্য এখন কি তাহলে জামায়াত আমরা ইসলামী এই বক্তব্য থেকে ফিরে এসেছে? না, আপনারা কি ফিরে এখন আসা না মানছেন? আসার কোনো ব্যাপার না, এটাতে ওইভাবে কিছু না। বিষয়টা হলো যে বিএনপির ব্যাপারে বা শাসক দলের ব্যাপারে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা আমাদের রাজনৈতিক অধিকার, এটা আমাদের নাগরিক অধিকার। কারণ ওনারা দেশ শাসন করতে গিয়ে যদি এমন কোনো কাজ করেন যেটা দেশের ক্ষতি হয়ে যাবে, তাইলে এটার জন্য শুধু সরকারি দলকে মানুষ দায়ী করবে না, একই সাথে বিরোধী দলকে দায়ী করবে যে আপনারা কি করেছেন। সেই জন্য আমাদের দায়িত্ব হলো সরকারি দলকে সতর্ক করা। আমাদের চিফ প্রসিকিউটর নিয়ে আপনি যে বক্তব্য দিলেন যে বিএনপি সরকারে আসার পরে চিফ প্রসিকিউটর পাল্টে ফেললো, এবং যেটি আসলে শামসুজ্জামান দুদু বললেন যে তার মানে আগের চিফ প্রসিকিউটরকে আপনাদেরকে কেন পছন্দ, আপনাদের দলীয় কিনা? শামসুজ্জামান দুদুভাইকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করি বলছি। দুদুভাই দেশের রাজনীতি, সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, কিন্তু প্রশাসনে যারা থাকে তারা কোনো দলের না। আপনি একটা সৎ অফিসার, নামাজি অফিসার, তাকে যদি সন্দেহ করেন সে কোনো বিশেষ দলের, আর শুধু আপনার দলীয় লোকই যোগ্য, আর দেশের সাধারণ নাগরিকদের মধ্যে কি অফিসারদের মধ্যে যোগ্য লোক নাই? আপনি একটা পিয়ন থেকে ইউনিভার্সিটির ভিসি, একেবারে পিয়ন থেকে সচিব পর্যন্ত সব জায়গায় যদি দলীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে দলখানা অফিসার পাবেন, কিন্তু মেরিট সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক অফিসার তো পাবেন না। না হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট তো যখন নিয়োগ দিয়েছে তখন তো তারা চেষ্টা করেছে দল নিরপেক্ষ লোকদেরকে দেওয়ার জন্য, এবং যাদের টেনিউর বাকি ছিল 2-2.5 বছর বাকি ইউনিভার্সিটির ভিসি বিভিন্ন দায়িত্ব থেকে আমরা দেখেছি যে অফিসাররা ইন্টারিম গভর্নমেন্টের সময় সচিবালয়ে ভালো ভালো দায়িত্ব পালন করেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তারা বিএমপি করে না। দুদুভাইয়ের কথাই সেটা, মানে এই বক্তব্যের রাজসাক্ষী দুদুভাই নিজে। তিনি বললেন ওটাকে বিএমপি নিয়োগ দিয়েছে। উনি প্রশ্ন করলেন যে ওটা কি শুধু বিএমপি নিয়োগ দিয়েছে, না বিএমপির নিয়োগ বদলাইছে নাকি? না, বিএমপি নিয়োগ দেয় না, নিয়োগ দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট। আমার কথা হচ্ছে প্রত্যেকটা বদলির আগে এর চেয়ে উপযুক্ত লোক, না আপনি তো আমাকে ইন্টারাপ্ট করতেছেন, আমার কথা শেষ শুনেন ভালো করে, আমার কথাটা শুনেন ভালো করে, তারপরে ওনাকে টাইম দেন, উনি করবেন। কথা যেটা হচ্ছে যে তখনই কোনো বদলি দরকার, এর চেয়ে উপযুক্ত কোনো লোক পাওয়া, এর চেয়ে অনুপযুক্ত লোককে দিয়ে তো রাষ্ট্র চালানো যায় না। দুদুভাই বিজ্ঞ মানুষ, এটা বলবেন উনি ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করেন বিএনপি আসলে শুধু দলকানা হয়ে যাচ্ছে কিনা, সব দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে কিনা? না না, বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপির মতো করে সরকার পরিচালনার। যদি জামাতকে এই ম্যান্ডেটই দিত তাহলে জামাত আবার তাদের মতো করে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করত। আমি জনগণ ভোট দিয়েছে বিএনপির, এখন জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা রাখলে বিএনপির ভালো মন্দটা দেখে দেশ পরিচালনা করবে, কিন্তু জামাতের কাছ থেকে বুদ্ধি নিয়ে, জামাতের নির্দেশনা নিয়ে, জামাতের পরিকল্পনা নিয়ে, জামাতের একেবারে কাকে কাকে কোথায় বসাতে হবে এইসব নির্দেশনা নিয়ে, কারণ তারা বিরোধী শক্তি হিসাবে স্বীকৃত হয়েছে, তাহলে আমাদের তো তাদের পিছন পিছন যেতে হবে, এটা না। তো উনি যেটা বলছেন ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলছেন। রাজনীতিতে বিরোধী দলের যে ভূমিকা, সরকারের ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে তারা কথা বলবে, ভুলগুলো ধরিয়ে দেবে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মূল দায়িত্ব বিএনপি। তো বিএনপি এই ভূমিকাটা নিয়েছে, এখনো কোনো রকম ভুল বিভ্রান্তি এগুলো আমার ব্যক্তিগত নজরে আসে না। জামায়াত অভিযোগ করেছে যে বিএনপি বর্তমানে 1971 সালের বিভিন্ন ইস্যু নতুন করে সামনে নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, অথচ অতীতে বিএনপি নিজেই এমন ব্যক্তিদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী করেছে যারা 71 সালে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল। 71 সাল আপনি অস্বীকার করা খুব কঠিন, বুঝছেন না? তো 71 যেটা মানে ইতিহাসের সাবজেক্ট, এটা যে ইতিহাসে জামাতের ভূমিকা কি, 71 সালে বিএনপি যিনি প্রতিষ্ঠাতা তার ভূমিকা কি, আওয়ামী লীগের ভূমিকা, ওখানে সব রাজনৈতিক দল ছিল, বিএনপি ছিল না, কিন্তু প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমান 71 সালে মুক্তিযুদ্ধের ঘোষক। এই ঘোষণা দেওয়ার কারণে পাকিস্তানের সঙ্গে এই দেশের যারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিলেন, আওয়ামী লীগ বিশেষ করে, সেটি আছে একেবারেই
স্বপ্নের বাইরে চলে যায়। এই জন্যে দেখবেন যে আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে শহীদ জিয়ার প্রতি। আমি এটা আগে চিন্তা করি, এত কথায় কথায় শহীদ জিয়াকে টার্গেট করে কেন? টার্গেট করে আওয়ামী লীগ শেষ পর্যন্ত চেষ্টা করছে পাকিস্তানের গদিতে বসার, আসনে যাওয়ার, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া। তো এটা কিন্তু আমি আবার খারাপভাবে এই জন্য দেখছি না যে তারাই একমাত্র সংখ্যাগরিষ্ঠ একক রাজনৈতিক দল ছিল, তারাই ভোটের মধ্যে দিয়ে পাকিস্তানে যাওয়ার কথা, কিন্তু জনগণ তো তখন পাকিস্তান আর মাথার মধ্যে রাখে নাই। রাখলে তো জামাতে ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছিল ওটাই সঠিক হতো, আওয়ামী লীগের না তো। কারণ তারা তো পাকিস্তানপন্থী হিসাবে পাকিস্তানের অখণ্ডতা, পাকিস্তানের রক্ষা, এটা জামাতের সিদ্ধান্ত নিয়েছিল। তো ওই ৭১কে আপনি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়, তাহলে কার কি ভূমিকা ছিল সেটা তো ইতিহাসের এখন সাবজেক্ট। এখন আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বিচার বিশ্লেষণে আসতে হবে। জামাত যদি একজন মানে প্রার্থী নির্ধারণ করে ইলেকশন করে, বিএনপি করে বা অন্যরা করে, তো তারা যারা জিতবে আপনাকে জনগণ কর্তৃক যখন ভোট প্রাপ্ত হবে, আপনি তারপরে যদি বলেন যে এ হলো গণবিরোধী, ওই জায়গার যারা ভোটার তাদেরকে আপনি অবমাননা করছেন। তো এখন যেমন এই না ৫৫ বছর ইতিহাসে জামাত কখনো এখন বিরোধী দল ছিল না, কখনো আমাদের সঙ্গে ছিলেন, সরকারে ছিলেন, কখনো বিরোধী দলের বাইরে তার একটা গ্রুপের পর্যায়ে ছিলেন। দিস ফার্স্ট টাইম ৫৫ বছরের ভিতরে। তা আপনি এটাকে অস্বীকার করবেন, এটা তো ঠিক হবে না। যেমন আওয়ামী লীগকে সম্বন্ধে পুনর্জীবন, ধ্বংস হওয়া, পালিয়ে সব কিছু আওয়ামী লীগের অর্জন, এটা কারোর গাড়ে চাপানোর কোনো দরকার নেই। আপনি একটি কথা বলেন যে আওয়ামী লীগের ক্ষোভের কথা বলছিলেন, মানে আওয়ামী লীগের একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের উপর ছাড়তে দেখেছি। এবং মিজানুর রহমান, এই জায়গাটাতে আসি, এই যে আওয়ামী লীগের ক্ষোভ, সেটি নিশ্চয়ই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আসলে আমরা দেখতে পাচ্ছি এবং শেখ হাসিনা নানান সময় মিসগাইডেড হয়েছেন, যেটি মোহাম্মদ সেলিমউদ্দিন বলছিলেন, হাসানুল্লাহ কিনুদের মতন নেতাকর্মীরা শেখ হাসিনাকে মিসগাইড করেছেন। মিসগাইড হওয়ার কি আসলে সুযোগ থাকে একজন রাষ্ট্রপ্রধানের? না, আমি সেটা মনে করি না। কারণ দেখেন, শেখ হাসিনা তার একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দলের আপনার একটু সংশোধন করে দিই, আওয়ামী লীগ প্রাচীনতম দল না, দল আছে জামাত ইসলাম। আচ্ছা, যাই হোক, তো মানে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক যে ক্যারিয়ার, যে অর্জন ইত্যাদি বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং সেই জায়গায় শেখ হাসিনা দীর্ঘ সময় সেই দলের সভানেত্রী এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার একটি বিশেষ অবস্থান ছিল এবং একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। বিষয়টা দাঁড়াচ্ছে এই যে তার দল এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দলের জোট ছিল, সেই জোটগুলো হয়তো সেখানে তাকে সমর্থন করেছে, শরিক দলগুলো, কিন্তু তার সমস্ত দায়ভার অন্যান্য সব শরিক দলের উপরে চাপিয়ে দেওয়া, কারণ তারা তো সরকারের অংশীজন ছিল না। আমি একটু কথা বলি, যেহেতু আপনিও বললেন এবং সম্মানিত আমার শ্রদ্ধেয় সেলিম ভাইও বলেছেন, হাসানুল্লাহ ইনু সহ কিছু কথা আসছে বিচার ব্যবস্থা নিয়ে। দেখেন, যদি আপনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন, তিনি সংবিধান প্রণেতা শুধু না, বাংলাদেশে আইনের শাসন এবং বিশেষ করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সারা জীবন তিনি আন্দোলন করেছেন। আজকে দেখেন বিচার ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, শেখ হাসিনার সময় বিচারাধীন বিষয় নিয়ে তিনি যখন কথা বলেছেন, তখন আমরা দেখেছি তারপরে রায়টা ঠিক তার বক্তব্যের সাথে ঠিক সামঞ্জস্যপূর্ণ হয়েছে। অনুরূপভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যদি আপনি খেয়াল করে দেখেন, যে মামলা একজন জামিন পেয়েছে, কিন্তু আইন উপদেষ্টা পরদিন সাংবাদিকদের বলেছে বিষয়টা আমি দেখছি এবং আমি কথা বলেছি হাইকোর্টে, এবং এটা প্রকাশ্যে বলেছেন, এবং তারপরে দেখেন তার জামিন আটকে গিয়েছে। তার মানে কি? বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করা। আপনি যদি দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত বা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। কিন্তু কিভাবে করবে? আপনি যদি দেখেন যে এই যে শেখ বছিরউদ্দিন, আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যে আমি বলেছিলাম, কপি দিয়েছিলাম, 2টা মামলার কপি দিয়েছিলাম, আমার বাড়ি মাগুরা জেলার একটা কপি দিয়েছিলাম, যে জুলাই অভ্যুত্থানে নাশকতার একটি মামলায় 369 জনকে আসামি করা হয়েছে, বাদী আমার গ্রামে, সাক্ষী আমার গ্রামে, কিন্তু 18 কিলোমিটার দূরে। এই যে মামলাগুলো হয়েছে,
সেই মামলাগুলো তার সঠিক ছিল না। আপনি যদি দেখেন যে শেখ এটাও বছিরউদ্দিন, একটা বড় সুযোগ কিনা আসলে আওয়ামী লীগের ফিরে সেটা আসার একটু একটা সুযোগ হয়ে গেল জি কিনা জি এতে করে? দেখেন বছিরউদ্দিন তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হলেন, কিন্তু তিনি একটি হত্যা মামলার আসামি এবং ওই মামলার বাদী এবং যিনি হত্যাকাণ্ডের শিকার আমার মাগুরা জেলায়, আমি ওই কারণে কিছুটা জানি। এখন দেখেন যাদেরকে মামলা আসামি করা হলো তারা শেখ হাসিনা সহ, এখন এই যে মামলায় তো সে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে, কিন্তু আপনি ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবেন? শেখ বছির কিন্তু খালাস পেয়ে গেলেন এবং উপদেষ্টা হলেন, কিন্তু ওই মামলায় যারা আসামি ছিলেন তাদের অবস্থাটা কি রাষ্ট্র তো এখন দেখার আসলে দায়িত্ব। বিএনপি সরকার যখন বারবার বলছে তারা ন্যায় বিচার করতে সচেষ্ট আছেন, সেক্ষেত্রে আসলে আস্থাহীনতাটা কোথায় বিরোধী রাজনৈতিক দলের? এই প্রসঙ্গে আমি ফিরবো আপনার কাছে। একটু বিরতি নিতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ঠিক যে প্রসঙ্গে আমরা ছিলাম, মানে আওয়ামী লীগকে এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসার যে প্রাসঙ্গিকতা, সেটি কোনো রাজনৈতিক দলই মনে করছে না, কিন্তু এরপরেও আসলে নানানভাবে তারা জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি নেতা বলেছেন যে জামায়াত শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন। না দেখেন, আমি যে কথাটা আগে বলছিলাম একটু শেষ করি। বিচার ব্যবস্থা নিয়ে যে কথাটা আসছে, এবং বিশেষ করে যেটা আপনি দেখেন যে প্রধানমন্ত্রীও বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ন্যায় বিচার নিশ্চিত করবেন, কিন্তু আপনি যদি দেখেন যে এই ন্যায় বিচারটা কিভাবে নিশ্চিত করবেন, যেমন হাসানুল হক ইনুর কথা বলা হলো, আমি একটু আগে শেখ বছিরউদ্দিন আহমেদের কথা বললাম, তো এইভাবে যদি আপনি দেখেন যে এই জুলাই তো আমার দেশের মানুষ মারা গিয়েছে, ছাত্র, তরুণ, কৃষক, শ্রমিক যারা মারা গিয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বিচার ব্যবস্থা। আবার এই জুলাইয়ের যে প্রসঙ্গ আপনি তুলেছেন, সেই জুলাইকেও তো নানান সময় আমরা ব্যবহার করতে পারি। আমি সেই কথাই বলছি যে আজকে দেখেন হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলাটা হয়েছে হত্যাকাণ্ডের মামলা, কিন্তু আদালত যখন বলেছে সরাসরি তো তার হত্যাকাণ্ডে সম্পৃক্ত বা জড়িত থাকার প্রমাণ পায়নি, তার ধরেন একটা শাস্তি দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে আবার বলা হচ্ছে কি যে তাকে যে কাঙ্ক্ষিত যে সাজা পাওয়ার কথা ছিল আদালত যেহেতু দেয় নাই, তাহলে ওই যে শাপলা চত্বরের একটা মামলায় তাকে অভিযুক্ত করা হবে। এইভাবে যদি প্রকাশ্যে আপনি বিচার ব্যবস্থাকে যদি নিজের পক্ষে নেওয়ার জন্যে মন্তব্য করতে থাকেন, তাহলে আমরা যখন দেখছি যে শেখ হাসিনার সময় যেভাবে হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই অবস্থা হয়েছে, এখনও যদি সেই অবস্থা চলমান থাকে, তাহলে মানুষ মনে করবে যে ক্ষমতায় টিকে থাকার জন্যে বিচার ব্যবস্থাকে অতীতেও যেরকম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এখনও তাই চলছে। আমি একটা জিনিস দিয়ে শেষ করি যে আপনি যদি খেয়াল করে দেখেন শেখ হাসিনার সময় এই যে বিরোধী দল তাদের উপরে যেভাবে মামলা হয়েছে, একটা মামলায় যদি সে জামিন পেয়েছে তাহলে সে জেলখানার থেকে ছাড়া পাওয়ার সময় জেল গেট থেকে আবার অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই অবস্থা হয়েছে। আপনি যদি দেখেন এই যে হাসানুল্লাহ কিনু থেকে যে কথা বলা হলো বিচারপতি খায়রুল হক, তিনি কিন্তু এই হত্যা মামলার আসামি করা হয়েছে, তিনি যখন একটা মামলায় জামিন পেয়েছেন আবার তাকে অন্য আরেকটা মামলায় তাকে জড়ানো হয়েছে। তাহলে এই ধরনের ব্যক্তিদের সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে তাহলে ওই অভিযোগের ভিত্তিতেই তাকে মামলা করেন এবং তাকে বিচারের আওতায় আনেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে চেতনার কথা বলে মানুষের আবেগ যদি আপনি ন্যায় বিচারকে বিঘ্নিত করেন, তাহলে তো মানুষ এই যে বিচার ব্যবস্থার প্রতি এবং সরকারের প্রতি তো আস্থা রাখবে না। জি, হাসিনার দেশে ফেরার এক ধরনের জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন, এটি আসলে সবাই বলছেন। কিন্তু আওয়ামী লীগ ফিরলে আসলে এই মুহূর্তে যারা রাজনীতি করছেন তাদের পরিণতি কিরকম ভোগ করতে হবে সেটি নিয়েও এক ধরনের আলোচনা আছে। বিএনপি নেতাদেরকে আমরা এটিও বলতে শুনলাম যে জামাত রিমোট কন্ট্রোলের মতো এক চাপে সব নাই হয়ে যাবে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরলে জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জি, তো প্রথম কথা হলো আপনি বা যারা আওয়ামী লীগ ফেরা নিয়ে খুব টেনশনে আছেন তাদেরকে বলবো যে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। কারণ হলো আওয়ামী লীগের সাথে যে বিষয়টা, এটা 4 বছরের ব্যক্তিগতভাবে শিশু থেকে বলার সুযোগ নাই, 4 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা এই শেখ হাসিনাকে, তার শাসনকে, তার নরহত্যাকে, তার এই যে গণহত্যাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আমরা এক যুগে গোটা জাতি নেমে তাকে বিদায় করে দিয়েছি। এই প্রশ্নে বাংলাদেশে আমরা এক এবং অভিন্ন থাকব। আমাদের মধ্যে যত আভ্যন্তরীণ কথাবার্তা থাকুক, বক্তব্য থাকুক, পারস্পরিক ডিফারেন্স থাকুক, হাসিনার প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, গণহত্যাকারীদের প্রশ্নে আমরা কখনো বিভাজিত হব না। এই প্রশ্নটাই করছি, মানে আপনারা যতই মাঠে বলেন না কেন, এখন যে কিছু কিছু ভাই, যেমন আমার ভাই ডক্টর মিজান সাহেব
এই বিচার নিয়ে কথা বলতেছেন বা ই নিয়ে বি নিয়ে ওনার কথাগুলো উনি সম্মানিত মানুষ, আমি পার্সোনালি টার্গেট করছি না, এরকম আরও কিছু কথাবার্তা যেটা ফ্যাসিবাদকে সমর্থন করে। আপনি হাসানুল হক ইনুর রায় 10 বছরের, এটা কেউ মেনে নিতে পারবে না। কারণ এখানে আমি বলতেছি যে প্রসিকিউটরের দুর্বলতা ছিল, এখানে সঠিকভাবে বিচারটাকে, আপনাদের প্রসিকিউটর থাকলে বিচার সঠিক হইতো। আমাদের আর তোমাদের বড় কথা না, যে কারো প্রসিকিউটর যদি দুর্বল হয় তাহলে এটাই ঘটবে, এইটা হয়েছে। তা আমরা মনে করি এই জাবির ইব্রাহিম থেকে শুরু করে 4র্থ শ্রেণীর ছাত্র জাবির ইব্রাহিম থেকে শুরু করে 100 বছরের বিদ্যা পর্যন্ত আমাদের এই জাতির মানুষদের উপরে যারা অত্যাচার করেছে তারা আর কখনো ফিরে আসতে পারবে না এবং আসবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব। আমরা আপনাদের টক শোতে এবং বিভিন্ন জায়গায়, আমাকে আধা মিনিট সময় দিবেন, টক শোতে এবং বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পক্ষে কোনো বয়ান যাতে না হয়, এই ব্যাপারে কোনোভাবেই যাতে না হয়, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। কারণ আপনাদের সুযোগ নিয়ে এই আওয়ামী লীগের কর্মীরা যেন আস্ফালন করতে না পারে। কারণ আমরা দেখতেছি কিছু কিছু টক শোতে এসে এমন সুন্দর নিয়ে কথা বলছেন, আর ওরা মারতেই মনে করতেছে তাহলে তো বোধহয় আবার জেগে ওঠার, এটার সম্ভাবনা নো আলিফ জবর না। আর আমি আমার এই ভাইয়ের একটা কথা বলতে চাই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের একজন মানবিক দায়িত্বশীল একজন উদার রাজনীতিবিদ হিসাবে আজকে সর্বজন স্বীকৃত। তিনি যখন উদারভাবে কোনো কথা বলেন তখন এটার ব্যাপারে কথা বলাটা সমীচীন নয়। আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন তার মতন নেতার বাংলাদেশের খুব দরকার, আমরা তাকে স্যালুট জানাই। শামসুজ্জামান দুদু, চিফ প্রসিকিউটর বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, অভিযোগ যদি প্রমাণিত হয় দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে। মানে সেই রাজনৈতিক বাস্তবতার খুব একটা সামনে আমরা দাঁড়িয়ে আছি কিনা? আওয়ামী লীগ রাজনীতিক আপনি যে অফিসিয়ালও করতে দেন, তারা কি জিনিসটা আপনার দেখছেন, এত ভিতর ডিম, গার পিঠে চামড়া রক্ষা করার জন্য একেবারে তার নেত্রী সহ একেবারে নিচের ওয়ার্ড পর্যায়ের কর্মী এমন দৌড় দিছে, এত দৌড় বিশ্বকাপও বোধহয় কেউ দেয় নাই। এই নিয়ে আবার এত চিন্তার কি আছে? উনি আসলে অমুকের পিঠ থাকবে না, অমুক দল থাকবে না, আরে নিজের পিঠ থাকবে কিনা সেটা আগে চিন্তা করেন। ওরা তো পালাইছে নিজের পিঠ রক্ষা করার জন্য। এত গণবিরোধী থাকলে তো থাকতোই দেশে, এত গণবিরোধী, এত বড় হত্যাকারী, এত বড় লুটেরা বাংলার ইতিহাসে কখনো আসে নাই। 100 বছরের ইতিহাসে দেখবেন সাফল্য ব্যর্থতা সব দলেরই আছে, কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় ব্যর্থ দল আর পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নাই। সেই জন্যে এদের নিয়ে চিন্তার কিছু নাই। এই যে কাজগুলো করতে হবে, যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা এটা ত্বরান্বিত করতে হবে এবং সুষ্ঠু বিচারের মধ্যে, সুষ্ঠু বিচার হলে প্রতিটার ফাঁসি হবে। কারণ গণহত্যাকারী তো এখানে চিন্তা করে, আমি এই যে কথা বললাম হয়তো অনেকে মনে করবে যে দুধভাই তো আগে ফাঁসি দিয়ে দিছে। সব গণহত্যাকারীদের কখনো রক্ষা করার কোনো সুযোগ নাই তো। সেই জন্য আমার কাছে মনে হয় যে যত দ্রুত সম্ভব এটি বিচারকে ত্বরান্বিত করে এটা শেষ করার দরকার, এটা আমার কাছে মনে হয়। এই বিচারকে ত্বরান্বিত করার জায়গাটিতে আপনার বিরোধী দলকে আপনাদের আস্থায় আনতে পারবেন কিনা? বিরোধী দলের সঙ্গে সরকারের খুব বেশি দূরত্ব আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সরকারকে বিরোধী দল সমালোচনা করবে, তার ত্রুটি তুলে ধরবে, এটাকে বড় করে দেখে যদি কেউ মানে মনতুষ্ট লাভ করে তাহলে তার কিছু বলার নেই। ধন্যবাদ শামসুজ্জামান দুদু, মোহাম্মদ সালিমউদ্দিন, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, রাজখানের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।